আপনি বলছিলেন যে হিল ট্রাক্সের যারা কাজ করেন, আমরা তো ব্যারাকের কথা নিয়ে বললাম, সেখানেও নানান সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজ করতে হয় তাদেরকে। বিভিন্ন অভিজ্ঞতা আপনি বলছেন যে তারা যেখানে ঘুমায় সেখানে ব্যাঙ, সাপ এই ধরনের, এইভাবে কিভাবে কাজ করা সম্ভব আসলে? আসলে এই পেশাটা পুরো মাত্রায় চ্যালেঞ্জিং এবং পুলিশের ভিতরের খবরগুলো যদি আপনি নিতে থাকেন এবং আপনি যদি তার ওই থাকার জায়গা, এবং এখন দেখবেন যে আমি ওটা আপনার উত্তরে আসছি, এখন দেখবেন যে পুলিশের আরেকটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেম না, যে পুলিশের কিছু মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু আমাদের নজর দেওয়ার সময় এসছে। আমরা বলি যে আমাদের ছুটি ছাটার বিষয়টা, ছুটি ছাটা কিন্তু আমরা অনেক সময় পারি না দিতে। হ্যাঁ, সততা ডিজায়ার ছুটি যতদিন আমরা কিন্তু পারি না। হ্যাঁ, বিভিন্ন চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, যে কারণে পারি না। সেখানেও আমরা চেষ্টা করছি যে কিভাবে এইটাকেও আমরা ছুটিটা নিশ্চিত করা যায়। হ্যাঁ, সেটা আমরা কিন্তু চেষ্টা করছি। আর হিলের কথা যেটা বললেন, হিল তো সবসময় আমাদের পুলিশের জন্য একটা নতুন জায়গা, কারণ এটা প্লেন ল্যান্ডের থেকে এর টপোগ্রাফি ডিফারেন্ট, এর ক্রাইম প্যাটার্ন ডিফারেন্ট, এবং সেখানে থাকার জায়গাগুলোও এখন আমরা এটাকে অনেকখানি রেকটিফিকেশনের পর্যায়ে বলি অথবা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলি, এটা আমরা চেষ্টা করেছি এবং এখন কিছুটা পারা যাচ্ছে বলেই মনে হচ্ছে। বাট এটা যতটুকু দরকার ততটুকু তো নয়, তার চাইতে হয়তো কিছু গ্যাপ আছে। সেটাকে পূরণ করার জন্য ওই আমাদের সামগ্রিকভাবে বাজেট এবং অন্যান্য অ্যালোকেশনস বাড়লে তখন ওটা আমরা বাড়াতে পারবো। থানা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে তো একটা সীমাবদ্ধতা আছে, যেটা করে লোকবলের একটি বিষয় আছে। সেই জায়গাগুলো কিভাবে আসলে পুলিশ সামাল দেখছে নিরাপত্তার বিষয়গুলো, বা পুলিশের যে কাজ করছে সেই কাজের মনিটরিংটা কিভাবে করা হয়? পুলিশের দেখেন, পুলিশের থানা পর্যায়ে আসলে পুলিশের শক্তি কিন্তু জনগণ, এবং জনগণই পুলিশের, যেটাকে আমরা এখন বলি যে ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ের দিকে আমাদের ঝোঁকটা কিন্তু বেড়েছে। তো ইন্টেলিজেন্স লেড পুলিশিং কিন্তু ডিমান্ড করে যে ওই জনমিতির মধ্যে কোন অ্যানার্কিগুলো হতে পারে আগে থেকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, তো ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু কোনো না কোনোভাবে আমাকে ওই জায়গাগুলো বের করতে হচ্ছে যে হু কুড বি মাই প্রবাবল ইন্টেল, এটা আমাদেরকে করতে হচ্ছে। এখন ওই যে বলে না 80-20 প্রিন্সিপাল আছে, যে আপনি 20% এফোর্ট দিয়ে 80% কাজ কীভাবে আদায় করবেন। কারণ আলটিমেটলি তো আমার একটা থানায় যদি 300 বা 200 পুলিশ সদস্য দরকার থাকে, আমি সেখানে হয়তো 70 অ্যাকোমোডেট করতে পারছি। তাহলে আমাকে কি করতে হবে? আলটিমেটলি ওইভাবেই আমাকে যেতে হচ্ছে। কিন্তু তারপরেও আমি কোয়ালিটি সার্ভিস পেতে গেলে আমার যে কোয়ালিটি ইনপুট লাগবে সেই জায়গাগুলো ফেল করছি। তো কোয়ালিটি ইনপুটটা, ট্রেনিংটা এবং তাকে ঠিক রেস্টিং অ্যান্ড আদার্স যেগুলো বললাম, এইটা দিলে তখন কিন্তু ওটাও সম্ভব হবে। তো যে কারণে এই এই জায়গাগুলোতে কিছু না কিছু সমস্যা থাকছে। এবং আপনি যেটা গ্রামের কথা বলছেন, এই পুলিশটাকে হয়তো লজিস্টিক্যালি আমি যদি দিতে পারতাম, সাপোর্ট দিতে পারতাম, তাহলে আমি মোর কনফিডেন্ট থাকতাম। এবং আমি বিং এ সিনিয়র পুলিশ অফিসার, আমি তার দিকে, তার চোখের ভাষা আমি বুঝতে পারি, কিন্তু সেই মতো আমি অ্যাড্রেস করতে পারি না। এটা তো আমার জন্য মনে হয় জন্য কষ্টের জায়গা। অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স বলা হয়, যে জিরো টলারেন্স মেনটেন করার ক্ষেত্রে বলা হয়। আরেকটি বিষয় আমরা দেখি যে ইদানিং কিশোর গ্যাং শহর এলাকায় একটু ব্যাপক হারে এটি বিস্তার করছে। এই বিষয়গুলো আসলে কিভাবে পুলিশ হ্যান্ডেল করবে? এটা বেসিক্যালি যে আমরা যদি 2030 সালের পর্যন্ত নিয়ে যাই, তাহলে আরবান স্ট্রিট ক্রাইম কিন্তু বাড়বে, এটা বলাই যায়। কারণ আনএমপ্লয়মেন্ট রেটের সাথে এই ক্রাইমগুলোর সম্পর্ক। তা আরবান স্ট্রিট ক্রাইম বাড়লে তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি বলি যে ক্রাইম কন্ট্রোল করার জন্য আমি আমার বেস্ট এফোর্টটা দিব। আমি তাকে ধরবো, তাকে পানিশেবল করব, এই তো তার সাজা নিশ্চিত করব, এটাই তো পুলিশের কাজ, ক্রাইম কন্ট্রোল করার জন্য। কিন্তু আরবান স্ট্রিট ক্রাইম, যেটা আপনি বলছেন কিশোর গ্যাং, এইটাকে দমাতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে এটা ক্রাইম কন্ট্রোলের চাইতে ক্রাইম প্রিভেনশনের একটা ব্যাপার আছে। এই প্রিভেন্টেটিভের জায়গায় আসলে তখন কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার সামনে আসে। তখন আপনার এনজিও সামনে আসবে, তারপরে আপনার এই রোডস অ্যান্ড হাইওয়েজ আসবে,
রোডস অ্যান্ড হাইওয়েজ কীভাবে আসবে? আপনি আরবান স্ট্রিটের যদি লাইটিং প্রপারলি না করেন, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ডিজাইন আমরা যেটাকে বলি, ক্রাইম কন্ট্রোল বাই এনভায়রনমেন্টাল ডিজাইন, তাহলে আপনি যদি লাইটিং প্রপারলি না করতে পারি, তাহলে ওখানে দেখা যাবে যে ক্রিমিনালসের ডেন হবে। সিসি ক্যামেরার বাড়াতে হবে, তারপরে তার কর্মমুখী একটা মানে সার্কুলেশনের মধ্যে তাকে ঢুকাতে হবে। তখন এই ক্রাইমটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। শুধু পুলিশের ডমিনেন্স দিয়ে হয়তো সাময়িক ডিটারেন্স রাখা যাবে, কিন্তু এটা কিন্তু আলটিমেট রেজাল্টটা এনে দেবে না, যেটা আমরা দেখছি মোহাম্মদপুরের ক্ষেত্রে, যে এখানে আমরা ডেটার করছি, কিছু সময় থাকছে, তারপর আবার রিপোর্ট হচ্ছে যে আবার ফিরে এলো কিশোর গ্যাং বা কিশোর গ্যাংয়ের আধিপত্য কোনোভাবেই কমানো যাচ্ছে না। সুতরাং এইটার জন্য কিন্তু অ্যাপ্রোচটা এরকম যে তাকে এমন কোনো কর্মে যুক্ত করা, তার ক্যাপাসিটি দেখা যে সে আসলে কোন কাজটা পারে, সেই কাজটাকে দেখে দেখে যদি আমরা আইডেন্টিফাই করে তাকে সেই কাজগুলোতে ঢুকাই দিতে পারি। একটা কিশোর গ্যাং তার টাইম ইনভেস্ট করে মাসে যদি দিনে যদি সে 300 টাকা 500 টাকা এভারেজে আয় করতে পারে, তাকে যদি দিনে আমি 700 টাকার একটা কাজ দিতে পারি, তাহলে কিন্তু সে সম্মানজনক একটা কাজ করে নিজেও বাঁচতে চাইবে, সে কিন্তু এই অপরাধের মধ্যে আসবে না। তো এই জন্যে প্রিভেন্টেটিভ অ্যাপ্রোচে যাওয়াটা খুব জরুরি, কন্ট্রোলিং অ্যাপ্রোচের চাইতে। আমি হয়তো যেতে পারি, আমরা তো যাচ্ছি, যেতে পারি না, আমরা তো যাচ্ছি, কিন্তু আমরা কেন এইটাকে ফিরে আসছে কেন? ফিরে আসার জায়গাটা হচ্ছে প্রিভেনশন অ্যাপ্রোচে যাওয়া। একেবারে শেষ প্রশ্ন, সময় শেষ হয়ে আসছে। মাদক নির্মূলে কি আসলে পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে পারছে? ইটস এ নেটওয়ার্ক। আমরা যেটা ধরি এটা কিন্তু স্ট্রিট ভেন্ডার্সকে ধরছি অথবা স্ট্রিট ইউজার্সকে ধরছি। ইটস এ নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কের জন্যই কিন্তু এই নেটওয়ার্ক কি পুলিশের অগোচরেই নাকি পুলিশ জানে এই নেটওয়ার্কটা কারা আসে? এই নেটওয়ার্কের জন্য কিন্তু স্টাডি দরকার, এই নেটওয়ার্কে স্টাডি দরকার। এবং যেটাকে আমরা এখন বলছি যে এইখানে আমাদের ওই ইন্টেল বেসড পুলিশিংয়ের কনসেপ্টটা কিন্তু আমরা এখন ওইভাবে ধরছি যে নেটওয়ার্কটার মধ্যে যারা থাকে তারা কিন্তু এই টাকাটাকে আবার নানাভাবে ইউজ করে, লন্ডারিং করে, হ্যাঁ, সমাজে বিভিন্ন জায়গায় খাটিয়ে রাখে। এবং আপনি যখন তাকে রিচ করতে যাবেন, সে তখন একটা পিকচার দিয়ে দেবে, হি ইজ ডুইং সাম বিজনেস, লাইক এই যে ধরেন সোনার ব্যবসা আছে, অথবা এই ক্যাটেল মার্কেটে সে বিরাট একজন ব্যবসায়ী, কিন্তু বিহাইন্ড দ্য সিন কিন্তু তার কিন্তু অন্য আরেকটা বিজনেস আছে, দ্যাট ইজ দ্য এই হিডেন থেকে। তো এই যে এই একটার সাথে একটা লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক, এই লিঙ্কেজগুলো বের করার জন্য কিন্তু অনেক ধরনের স্টাডি দরকার হয়, তাহলে আমরা নেটওয়ার্কটাকে ধরতে পারবো। এবং নেটওয়ার্কটাকে আমি শুধু মুখ দিয়ে বললাম তা তো না, আমাকে তো এটাকে প্রুফ সামনে নিয়ে এসেই তো তারপরে এটাতে যেতে হবে। তো এই জন্যে যে মাদকের বিস্তার রোধ করার জন্য আপনাকে নেটওয়ার্কিংয়ে হাত দেওয়াটা আমাদের জন্য জরুরি। আমরা চেষ্টা করছি, আমাদের তো লিমিটেড রিসোর্স, এর মধ্য থেকে আমরা চেষ্টা করছি।